শুনছেন ভূতবাগানের কথামালায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত গল্প মাটি দ্বিতীয় খণ্ড। পরের মাসের পয়লা তারিখটা বিশেষ করে খেয়াল ছিল, মাটিওয়ালার জন্যে নয়, তারিখটা স্মরণীয় করে তুলে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমার সংসারে আবির্ভূত হলো এক দহুত্রী। ধাত্রী ডাক্তার এদের বিদায় করে ডায়েরিতে লিখছিলাম নবজাতকের জন্মের তারিখ, সময় ইত্যাদি। পয়লা অগ্রহায়ণ। হঠাৎ খেয়াল হলো দরজায় দাঁড়িয়ে আছে মেওয়ালাল মাটিওয়ালা। আমি বিস্মিত হয়ে ওর দিকে তাকালাম। আমার বাড়ি ও চিনল কেমন করে? এক গাল হেসে মেওয়ালাল বলল, प्रणाम बाबूजी। राम राम भैया। आपका कोठी हम पहचान लिया बाबूजी। সে হাসতে লাগলো, বলল, বেলিয়াঘাটা তোমার বাড়ি নয়। যে রোজ তোমার সঙ্গে পোস্ট অফিসে দেখা হলো, তার পরের দিন আমি তোমার জন্য বহুত আচ্ছা গঙ্গাজির মাটি নিয়ে তোমায় ভেট দিতে তোমার বাড়ি গেছিলাম। তবে ওই মাটি দিয়ে গাছ লাগালে আচ্ছা গাছ হবে, কিন্তু গিয়ে একদম বুড়বাক বনে গেলাম। মালিক ওই খকির বাপ। খকির হাত ধরে দাঁড়িয়েছিল দরজায়। আমি বাবুজি। ওই বাবুজিকে বললাম, মালিক বাবুকে একটু ডেকে দেবে হুজুর, এই खकीर पिताजी के। बाबूजी का गुस्सा हो गया। अरे बाप रे बाप, आँख पका के बोलबो कि हुजूर बोले, क्या क्या काम है तुम्हारा? खोकी के पिताजी तो हम ही है। हाय राम जी, हम एकदम बेवकूफ बन गया। আমি নিজেও একটু অপ্রতিভ হলাম। এইবার যদি ও আমাকে প্রশ্ন করে, বাবুজি তুমি এমন মিথ্যে পরিচয় কেন দিয়েছিলে আমাকে, তবে আমি কি উত্তর দেব? সত্য উত্তর মেওয়ালাল কতখানি বুঝবে? হঠাৎ মনে এসে গেল, আমিও তাই খুলে বললাম, আমি তোমার সঙ্গে জুয়াচুরি কিছু করিনি মেওয়ালাল। মানি অর্ডারের রসিদ তুমি পেয়েছো তো? हाँ हाँ हाँ। বারবার স্বীকার করতে চাইল, যেন কথাটা শুধু বাক্যে নয়, ঘাড় নেড়ে সর্বাঙ্গ দিয়ে স্বীকার করল যেন। এরপর অপরাধীর মতো হেসে বলল, তোমার কাছে আমার কসুর আমি লুকোবো না বাবুজি। প্রথম দিন বালিয়াঘাটায় যেদিন দেখলাম খকির বাপ তুমি নও, সেদিন আমার বহুত ডর হয়েছিল। মনে হয়েছিল বাবুজি কি জুয়াচোর, হয়তো আমাকে ঠকিয়ে 10 টাকা আমার মেরে দিয়েছে। মানি অর্ডারকে বলতি জেঠু আমাকে দিয়েছে, সেটা হয়তো একদম ভুয়া হবে। পোস্টপুষি কি ঝুট মুট বলে এটা বাজে কাগজ আমাকে দিয়েছে। বাবুজি বেলিয়াঘাটা से एकदम दौड़ के বাসায় ফিরলাম। বিলটি নিয়ে ছুটে গেলাম একটু ডাকঘর में। डाकघर बाबू के बोललाम, देखिए तो हुजूर डाकघर साहब, क्या लिखा हुआ है इस बिल्टी में? मेहरबानी करके गरीब के बोले दाओ तो। ता डाकघर साहब पढ़ले, देखलाम
ঠিক ঠিক নাম ওর পাতা লেখা আছে। ডাকঘর আরও বললে, বিলটি ঠিকঠাক আছে, ডাংখানার মোহর আছে, মাস্টার বাবুকে সাহেবী আছে। খানিকটা ভরসা হলো, তবু বাবুজি পুরা ভরসা পায়নি। রাত্রে ঘুম হতো না, ভাবতাম কলকাতা জুয়া চুরি একটু জাল মোহর বানাতে কি আর লাগে। তারপর একদিন রসিদটা ফিরে এলো, যেমন সঙ্গে সঙ্গে একটু খাদ ভি আসে তাও এলো। তখন বারবার মনে করলাম, সিয়ারামজি, বাবুজির কাছে আমার কসুর হলো, এ পাপের আমি কি করে। তারপর একদিন তোমার বাসা দেখলাম বহুত ভারী বাবু আমির লোকের সাথে তুমি কথা বলছো। আবার এক রোজ দেখলাম সাহেব লোক বসে আছে তোমার কাছে। দূর থেকে উকি মেরে দেখে ফিরে গেছি। আজ ফিন মহিনার পয়লা রোজ বাবুজি, তুমি আমার মানি অর্ডারটা লিখে দাও। আজ যদি সেদিনের মতো জলদি করিয়ে দাও বাবুজি। মেওয়ালাল হাত জোর করে দাঁড়ালো। আমিও একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সহজ সরল মানুষ, তাই এত সহজে ওর সন্দেহ থেকে নিষ্কৃতি পেয়েছি। নইলে এই মিথ্যা পরিচয় দেওয়ার পর বড় রকমের জুয়াচুরির ভূমিকা ভাবতে বাধা কোথায় ছিল। বললাম, ফর্ম দাও। কি নাম যেন? লাসমানিয়া না? জি জি, লসমানিয়া, আকুর মহসরের বেটিয়া। লসমানিয়া, আকলুম মহসরের বিটিয়া। বাড়ি পাটনা জেলায় একটা গ্রামে, একবার গঙ্গাজির কিনারার উপরে। মিওয়ালালের সঙ্গে সেদিন আলাপ জমে উঠল। মেওয়ালাল বললে, বাবুজি, যে লোক ডেকে আমার দুঃখ লাঘব করে দিলে, আমির আদমি, লেখাপড়া জানা লায়েক আদমি, আমার মতো গরিব মটিওয়ালার সাথে এমনি মিষ্টি কথা বললে, তার কাছে কি কিছু লুকোতে আছে? তোমার কাছে বলি, মনের কথা আমার দুনিয়ায় বলবার লোক নাই গো। বহুত রোজ আগে বলেছিলাম এক সাধুজির কাছে, গঙ্গাজির কিনারায় এসে একটু মন্দিরের দাওয়ায় আসন গেড়েছিলেন। তাকে বলেছিলাম, আর বলেছিলাম মহাবীর কাহারের মাকে, আমাদের বস্তিতে থাকে বুড়িয়া, সে আমাকে ভালোবাসে আপন বেটার মতো। একবার ভারী বিমারি হয়েছিল আমার, ওই বুড়িয়া আমাকে বাঁচিয়েছিল, তাকে বলেছিলাম। আর আজ তোমাকে বলি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল মেওয়ালাল। বাইরে শীতের ঝরঝরে হাওয়া বইছে। বাড়ির পাশের চাপা গাছের পাতা ঝরে পড়ছে হাওয়ায়। মহসরের বেটি লসমানিয়া যে গায়ে বাড়ি, ওই একই গায়ে রতনলাল নামে এক। বলতে গিয়ে থেমে গেল মেওয়ালাল। একটু যেন সামলে নিয়ে বলল, বাবুজি, রতনলাল নামে একজন খুব ভালো লোক ছিল। লোকে বলতো মুন্সিজি, লেখাপড়া জানতো। গোস্বামী মহারাজ তুলসীদাসের রামচরিত কথা পড়ত। গরিব গৃহস্থী ঘরে দু তিনটে ঘাই ছিল, একটা ভैंस ছিল, এক জোড়া बैलও ছিল। আর গঙ্গাজির কিনারায় 5 বিঘা ক্ষেত। তাঁরই ছেলে আমি। আমার নাম জীবনলাল। ওই আকলু মহসরকে বিটিয়া লসমানিয়া আমায় নাম দিয়েছিল
মেওয়ালাল। আকলু মুসহর আমার বাপের ক্ষেতির কাম করত, কিষান মজদুর ছিল। গাই মহিষ বায়ল সেবা করতো ওর বেটি। ওই লক্ষ্মণিয়া ছেলেবেলা থেকেই আসতো আমাদের বাড়ি, পাট কাম করতো, ঝুটা বর্তন মালাই করতো। ওরও মা ছিল না, আমারও মা ছিল না, তাই বাবুজি ছেলেবেলা একসঙ্গে খেলা করতাম আমরা। রতনলালকে লোকে বলতো সুখী মানুষ, কারোর সঙ্গে ঝগড়াঝাঁটি ছিল না। গায়ের লোকে সম্ভ্রম করত। ক্ষেতির গাঁহু জব अरहर প্রচুর হতো। ছেলে মেওয়ালাল 12-14 बारिश उम्र में खेतीर काम শিখেছিল। আর ওই খেতি নিয়েই 24 ঘন্টা এমন খাটতো যে 2-3 খানা গায়ের মধ্যে এমন বড়িয়া খেতি আর কারো ছিল না। তাতে আরও আশ্চর্য কি বাবুজি, একজন লোক যদি 12 মহিনা 30 রোজ ওই খেতির সকাল থেকে সন্ধ্যা স্তক বুক দিয়ে পড়ে থাকে, এক কোনা ঘাস বের হলে টেনে তুলে মাটিতে পুঁতে দেয় যাতে ঘাসও যায়, আবার জমিও হয় আরও উর্বর। 2 হাতে গঙ্গার কিনারায় দরিয়া খেতির মাটি ঘিটে ঘিটে সামান্য কঙ্কর কি পাথর থাকলে বেছে ফেলে দেয়। পথে ঘাটে এতটুকু গোবর দেখলে কুড়িয়ে এনে ওই খেতিতে ঢালে। খুপি আর কোদালি দিয়ে হরদম জমির তরিবত করে, তবে ওই খেতির সঙ্গে পাল্লা দিতে অন্য খেতি পারবে কেন? বাবুজি, দুনিয়াতে সকল মেয়ের বুকে ক্ষীর আছে, কিন্তু যে মা পেট ভরে খেতে পায়, ভালো মেওয়া চিজ খায়, সে মায়ের বুকের ক্ষীরের পরিমাণ আর গুণের সঙ্গে অন্য মায়ের বুকের ক্ষীরের পরিমাণ আর গুণ কি সমান হয়? না, হতে পারে না। একটু থামলো মাটিওয়ালা। আমার মুখে দৃষ্টি তুলে মিষ্টি হেসে বলল, আকলু মুসোর কে বেটি লক্ষ্মণিয়া ওই কথা শুনেই আমায় ঠাট্টা করে বলতো, মেওয়া খানেওয়ালি, জমিন কে মালিক তুমি। তোমার জমিন মে যে সকল ফসল হয় তার মধ্যেও মেওয়ার পোস্তাই, ওহি লিয়ে তোমার নাম দিলাম আমি মেওয়ালাল। তখন মেওয়ালালের বয়স হবে 16-17। ফুল ধরবার আগে গাছ কি জবের ফসল যেমন লোকলোকে তেজালো ঘন সবুজ হয়ে ওঠে, তেমনি তখন মেওয়ালালের চেহারা। খেতিতে খেটে খেটে আর কুস্তি করে গঙ্গাজিতে সাঁতার কেটে গায়ে জোর হয়েছে তেমনি। দুনিয়াতে কারুর সে পরোয়া করে না। কিন্তু লক্ষ্মণিয়া এই তামাশায় কেমন শরম লাগতো। লক্ষ্মণিয়া হেসে বলতো, আরে বাপরে, গাল কপাল যে আনারে দানার মতো টসটসে লাল হয়ে উঠল, একেবারে খাস মেওয়ালাল তুমি। লক্ষ্মণিয়া মেওয়ালালের চেয়ে বয়সে বছর খানেকের বড়ই হবে, তেমনি কি তার চেহারা দেখে মনে হতো पंजाब দেশের रहने वाली। ই লম্বা বাবুজি, বাঁশির মতো নাক, পাঞ্জাবি মেয়েদের মতোই ছোট্ট ছোট্ট, গায়ের রং কিন্তু কালো ছিল। মেয়েটা মুসোহারা বলতো সাপিন, সাপিনের মতোই লম্বা, তেমনি চোখ, চেহারা যেমন, ভাগ্যের দিক থেকেও তাই। ছেলেবেলায় বছর 3 বয়স হয়নি শাদি, বছর না পেরোতেই বর মারা গেল।
তারপর সে সাগাই। বাবুজি, 1 মহিনা যেতে না যেতে সে স্বামীও মারা গেল। তারপর ফের সাগাই দিল ওর বাপ। তখন ওর বয়স 12। সে এক আশ্চর্য কাণ্ড। ওই সাগাইয়ের রাত্রেই বর মারা গেল। ইয়া জোয়ান, ই ছাতি। লোকটা হঠাৎ বললে বুকটা কেমন করছে। ব্যাস, তারপরই 2 হাত খামচে ধরলে কানে মুখে আর কাঁধ। বার কয়েক গো গো শব্দ করে ঢলে পড়ে গেল। এরপর লক্ষ্মণিয়াকে কেউ আর সাগাই করতে সাহস করে না। বললে সাপিন কন্যা। মেয়েটার বাপকে বললে, আবার যদি সাগাইয়ের ব্যবস্থা করো তবে আমি হয় দরিয়ায় ঝাঁপ দেব, নয়তো জহর মানে বিষ খাবো। বাপ বলেছিল, তবে শেষে তোর হবেটা কি? আমি যখন মরব তখন লক্ষ্মণিয়া বাপের কথার মাঝখানে বলেছিল, তুই থাম বুড়ুয়া, মুনিব বাড়ি রয়েছে, বাবু জীবনলালজি খেতি আছে, খাটবো খাবো। খেতে খাটবার তাগদ গেলে জওয়ান বাবুর নাতি হবে পুতি হবে, ওই লোকের খিদমত খাটবো। জীবন বাবুজির সঙ্গে ঝগড়া করবো আর বলবো, আলবত খেতে দিতে হবে, দাও খেতে। এরপর থেকে জোর করে সে বাপ আকলুর সঙ্গে খেতে খাটতে আসতো। সমানেই খেটে যেত। আকলু বসত মধ্যে মধ্যে। ক্লান্ত হলেও বসতো না, না হলেও বসতো। মজদুরির নিয়ম মোটা। তাগত তোমার যতখানি ততখানি কখনো খাটবে না। না, খাটতে নাই। যা তোমার আয় তাই যদি তুমি খরচ করে দাও তবে আর তোমার থাকবে এটা কি? তাই মজদুররা ঠিক একটা সময় অন্তর বসে জিরিয়ে নেয় খানিকটা। তবে ফুরানের কাম যদি হয় তবে সে আলাদা কথা। লক্ষ্মণিয়া কিন্তু বসতো না। সে খেটেই চলতো উদয়ান্ত। আমি দেখিয়ে দেব কি বাবুজির চেয়ে আমার তাকত বেশি। খিলখিল করে সে হাসত। মাটিওয়ালা বললে, তা বলে মনে করো না বাবুজি, মুসোর মেয়েটার মতলব ছিল কিছু। কি মেওয়ালালের মনে কোনো পাপ ছিল? আমাকে সুরজ নারায়ণের হলফ নিয়ে বলতে পারি যে দুজনেরই ভিতরটা তখন সূর্যের আলোর মতো পরিষ্কার ছিল, গঙ্গাজির পানির মতো পবিত্র ছিল। আসল ব্যাপার ছিল কি জানো? ওই যে গায়ের জোরের পান্না দেওয়া, ওই ওদের দুজনে সে ছেলেবেলা থেকে চলে আসছে। লক্ষ্মণিয়া ছিল বয়সে বড়। মেওয়ালালের ছেলের বেলার সঙ্গী ফল মকর ইটা উটা, এই ধরো রঙিন কাচের টুকরা, কি গঙ্গাজির কিনারা বালুর ভিতরকার ঝিনুক, এই নিয়ে বহুবার শক্তির প্রতিযোগিতা হয়ে গিয়েছে। ওটা ওদের একটা খেলা ছিল, নেহাতি খেলা। একটু থেমে বোধহয় ভেবে নিল কিছু, তারপর আবার বলল, আর জীবনলালের তখন এসব খেয়ালই ছিল না। দেখতে অবশ্য সেও অনেক জোয়ান হয়ে উঠেছে। হাতের গুলি ফুলে উঠেছে। বুকের দুপাশে দুখানা যেন পাথরের চাঁই দেখা দিয়েছে। বৈশাখ জ্যৈষ্ঠীর ঘাসে নতুন ডোগার মতো গোপ দেখা দিতে শুরু করেছে। কিন্তু ও খেয়াল জাগেনি। ওর এক খেয়াল ক্ষেত, ক্ষেত ক্ষেত ক্ষেত। খেতে কাজ নেই, তবুও বসে থাকতো খানিকটা মাটি হাতে নিয়ে।
আপন মনে পিষত আর গঙ্গাজির জলের দিকে চেয়ে দেখত। জীবনলালের বাপ এতে খুশি ছিল না। তার ইচ্ছা ছিল ছেলে লেখাপড়া শিখে মুন্সির কাজ করে আদালত কি জমিদারি কাছারি কি কোথাও চালায়। কিন্তু জীবনলাল মগজ ভালো ছিল না। বাপের অনেক চেষ্টাও তার কিচ্ছু হয়নি। 10 বছর বয়সে সে লেখাপড়া ছেড়ে দিল। বাপও হাল ছেড়ে দিল। মনে দুঃখ থাকলেও সে কথা সে কারো কাছে বলতো না। তবে জীবনলাল জানতো ওই কারণেই তার বাপ ইদানিং ক্ষেতির ধার দিয়ে হাঁটে না, বসে বসে তুলসী দাস পড়ে পূজার্চনা করে। ক্ষেত থেকে ছেলে ঘরে ফিরলে একবার মুখ তুলে একটু চেয়ে হাসে, দুঃখের হাসি, আবার কাজের মন দেয়। জীবনলাল এতে দুঃখ পায়। সে বুঝতে পারে না বাপের এখন আক্ষেপ কেন, কি অন্যায় সে করেছে। দুঃখ যত পায় তত তার ক্ষেতের নেশা বাড়ে। একদিন ঘরে ফিরে বাপের ওই হাসি দেখে আবার চলে যায় ক্ষেতের দিকে। রাত্রে সেই অন্ধকারে হোক আর জ্যোৎস্নাতেই হোক বসে থাকে ক্ষেতের মধ্যে। বাবুজি, গঙ্গার কিনারায় আমির জমিদার এরা বসে হাওয়া খায়। গঙ্গাজির বুকে ঢিয়ে ওঠে, ফাল তুলে দিয়ে নৌকা যায়, বসে বসে দেখে। জ্যোৎস্না রাত্রে দরিয়ার জলে ঝিকিমিকি ওঠে। তার বাঁহার দেখে একদম বিভোর হয়ে যায়। তুমিও তো আমির লোক, তুমিও তো নিশ্চয় দেখেছ। কিন্তু জীবনলাল ওই ক্ষেতের মধ্যে বসে গঙ্গাজির এ শোভা দেখছে, তা তোমরা দেখোনি। যে আরাম পেয়েছে সে তোমরা পাবে না। তার চোখের সামনে চাঁদের আলো, দরিয়ার জল একসঙ্গে মিশে ভাসত তার ক্ষেতির ফসলের শোভা। একদম দুধ বড় জ্যোৎস্নায় যখন গঙ্গাজির পানি তার কিনারায় দূর দূর বহু দূর ওই আকাশের কিনারাতে ঝুলমল করত বাবুজি, যখন লোকের মনে হতো ইন্দ্রদেবকে হাতির সুর দিয়ে চাঁদের কলসি ধরে ধরিত্রী মায়ের বুকে আসমান করাচ্ছে, তখন জীবনলাল দেখতে পেত শুধু দুধ নয়, দুধের সঙ্গে খুব অল্প সবুজ কিছুর আমের যেন মিশে রয়েছে। তার ক্ষেতির ফসলের সবুজ রং দুনিয়ার সব কিছুর মধ্যে সে দেখতে পেত। দেখত আর দু হাতে মাটি ডলত। আহ, সে কি মোলাম, কি মিঠা, কি ঠান্ডা, সে তুমি বুঝবে না বাবুজি। কতদিন ওই ক্ষেতির সেই মিঠা মাটির উপর ঘুমিয়ে পড়ছে জীবনলাল। এ একটা নেশা। ওই ক্ষেতি তাঁর ছিল স্বর্গ বাবুজি। যেমনই হোক না কেন দুঃখ ওখানে গেলেই দুঃখ জুড়িয়ে যেত। বাবুজি, রতনলাল যেদিন হঠাৎ মারা গেল সেদিন জীবনলাল দুনিয়ায় একা। মা নাই, বাপ নাই, বহিন নাই, কে তাকে সান্ত্বনা দিবে? জীবনলালকে সেদিন সান্ত্বনা দিয়েছে তার ওই ক্ষেতির মাটি। বাপের কাজকর্ম সেরে শ্মশান থেকে ফিরে সে বাড়িতে থাকতেই পারল না। সন্ধ্যার পর এসে ওই ক্ষেতির মধ্যে বসে রইল। জুড়িয়ে গেল তার মন, ভুলে গেল সে তার বাপের কথা। জীবনলালকে মন্দ যদি বলতে চাও এজন্য বলো, কিন্তু এই কথাটা সত্যি বাবুজি। তার চোখের সামনে ক্ষেত, গাছের চারা বের হতো, বাতাস দুলতে লাগলো, কৌয়া এলো, আরও কত পাখি এলো ক্ষেতের ফসল খেতে। সে তাদের তাড়ালো, তারপর ফসল তার চোখের সামনে পেকে উঠল।
अकलू तार बेटी तार जीवन लाल से फसल काटलो। लक्ष्मणिया मुख टिपे हेसे बोलो, गहू नहीं ए तो मेवा है। সেদিনের কথা আজও জীবনলালের দিব্যি মনে আছে বাবুজি। সেদিনও মাঝরাতে আকলু আর লক্ষ্মণিয়া এরাই এসে ক্ষেত থেকে উঠিয়ে নিয়ে গিয়েছিল। আরে বাপরে, আজ তোমার বাপ মারা গেল আর আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে, কে জানে এই ক্ষেতির চারপাশে ঘুরছে কি না। আকলু শুধু হুঁ পুড়ে গেল। হু দাঁড়িয়ে দাঁড়িয়ে সে চোখ বুজে ঘুমোচ্ছিল। রাতে সে ঘুম থেকে উঠল, চোখ বন্ধ করেই হাঁটে। একটু থেমে একটা বিড়ি খেয়ে মেওয়ালাল বলে, বাবুজি তুমি তো শুনেছি লেখাপড়া অনেক করেছ। এই গুলির লোকদের কাছে আমি শুনেছি। তোমার একটা কথা জিজ্ঞাসা করি, बोलो तो यही दुनिया में कौन जिनिस के জানা সবচেয়ে শক্ত? প্রশ্নটা বুঝতে না পেরে চুপ করে ওর মুখের দিকে চেয়ে রইলাম। মেওয়ালাল আমার উত্তরের প্রতীক্ষা না করেই বলল, মানুষকে বাবুজি। গাছপালা জানোয়ার ওদের সঙ্গে সামান্য দিন কারবার করো, ঠিক জেনে যাবে ওদের মেজাজ চালচলন সব ধরা বাঁধা। মানুষ, আরে বাপ রে বাপ, নিজেকেই নিজে জানতে পারে না, তা পরকে জানবে কি করে? এই জানা হয় কি করে জানো? জানা হয় দুঃখের সময়। তোমার যখন খুব দুঃখ হবে বাবুজি, তখন তোমার মনে হবে বুকের ভিতরটা থেকে কলিজা ছিঁড়ে গেল। তখন ঠিক তুমি দুনিয়ার মানুষকে চিনতে পারবে, নিজের মনের খবর কেউ জানতে পারবে ওই দিন। তোমার যে ওই শরীর বাবুজি, ওই যে তোমার জনম, ও তো একটা ক্ষেতি। তোমার মন বসে বসে এতে বীজ ছড়াচ্ছে, কিন্তু বীজ মাটিতে পড়লেই তো গাছ হয় না, ফুটে না। বীজ ফাটে কখন জানো? যখন আকাশে ঘন ঘটা আধারিয়া করে মেঘ আসে, দুনিয়ার চোখ ঝলসে দিয়ে যখন বিজলি চমকায়, কড়কড় কড়কড় আওয়াজ যখন 3 লোক কাঁপিয়ে দেওয়ার জব্বর হেঁকে ওঠে, ঝাপট মেরে ঝড় উঠে, তখন সব ওলট পালট করে দিয়ে যায়। ধরতি তখন থরথর করে কাঁপে। কিন্তু তখনই তারা সারা বুকময় মনের আনন্দে ফোটে লাখো লাখো বীজ। যেসব বীজ বাবুজি মহিনার পর মহিনা মাটির অন্ধর শুকায় বসছে, কোনো পাত্তা কেউ জানতো না। ওই যে ঘনঘট, ওই তার लगन, ওই लगन में তার নিজেকে ফাটিয়ে বেরিয়ে নিজের পাত্তা জানিয়ে দেয়। তারপর যে বীজের যেমন তেজ, তেমন তার গোড়ার মাটির সঙ্গে মিতালি, সে তেমনি বাড়বে বাবুজি। আকলু মুসোরের বেটিয়াই বলো আর জীবনলাল কি মেওয়ালালই বলো, দুজনে কেউ না জানলে জানতো নিজেকে, না জানতো কেউ কাউকে। হঠাৎ একদিন তুফান এলো জীবনলালের নসিবে, আর সেই তুফানকে আপনার খেয়ালে মুসাহারের বেটিয়া আপনার মাথায় টেনে নিল। গল্পের পরবর্তী অংশ শুনবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।